ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রায় ৩ বছর তো হয়েই গেল। আমরা তো রোজই ফ্রন্টলাইনের খবর পাচ্ছি, কিন্তু আসল নাটকটা এখন শায়দ যুদ্ধক্ষেত্রের বাইরে ঘটছে, পর্দার আড়ালে। একদম। হঠাৎ করেই একটা শান্তি আলোচনার গুঞ্জন খুব জোরালো হয়ে উঠেছে। হ্যাঁ, আর এই গুঞ্জনের কেন্দ্রে আছে একটা মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রস্তাব। সম্প্রতি সিনেটর মার্কো রুবিওর সাথে ইউক্রেনের কর্মকর্তাদের একটা বৈঠক হয়েছে, তাই না? ঠিক তাই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই শান্তির প্রস্তাবটা মিত্রদের মধ্যে স্বস্তি আনার বদলে উল্টো আরও টেনশন আর বিভেদ তৈরি করছে। শান্তির প্রস্তাব নিয়ে অশান্তি, এখানেই তো আসল গল্পটা। আজ আমরা এই তথ্যের গভীরে যাব, খতিয়ে দেখব এই শান্তি প্রস্তাবের বিতর্কিত শর্তগুলো আসলে কি, কেন ইউরোপের মিত্ররাই এতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ, আর কিভাবে এই একটা আলোচনা বিশ্বের জ্বালানি বাজার থেকে ক্ষমতার ভারসাম্য পর্যন্ত সবকিছুকে নতুন করে সাজিয়ে দিতে পারে। আর যুদ্ধের ভয়াবহতার মাঝেও ইউক্রেনের সাধারণ মানুষের মনের জোরটা কোথায় দাঁড়িয়ে সেটাও দেখা দরকার। অবশ্যই। তাহলে চলুন এই জটিল ধাঁধার জট খোলা যাক। চলুন। আচ্ছা, তাহলে শুরুতেই আসা যাক এই মার্কিন শান্তি প্রস্তাবটা নিয়ে। বাইরে থেকে তো বলা হচ্ছে এর লক্ষ্য ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এইসব নিশ্চিত করা, কিন্তু ভেতরে ভেতরে জানিয়ে এত বিতর্ক, সেই বিষয়টা ঠিক কি? আসলে বিতর্কটার উৎস হলো এই প্রস্তাবের একদম প্রথম দিকের একটা খসড়া, আর সেটা তৈরি হয়েছিল খুবই গোপনে। গোপনে? কাদের মধ্যে? পুতিনের একজন বিশেষ দূত কেরিল ডিমিত্রিয়েভ আর একজন মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে। 28 দফার সেই পরিকল্পনাটা যখন ফাঁস হলো, তখনই সবার চোখ কপালে উঠল। কেন? এমন কি ছিল তাতে? কারণ এর শর্তগুলো পড়লে মনে হবে এটা ইউক্রেনের জন্য নয়, বরং রাশিয়ার স্বার্থ রক্ষা করার জন্য বানানো হয়েছে। দাঁড়ান, রাশিয়ার স্বার্থ রক্ষা? যেমন কয়েকটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। ধরুন, একটা শর্ত ছিল ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর থেকে তার সেনাবাহিনী সরিয়ে নিতে হবে, নিজেদের জায়গা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আরেকটা শর্তে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র কার্যত দোনেৎস্ক, লুহানস্ক আর ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেবে। যে জায়গাগুলো রাশিয়ার জোর করে দখল করেছে সেগুলোকে একরকম আইনি স্বীকৃতি দিয়ে দেওয়া আর কি। এটা তো সরাসরি আগ্রাসনকে পুরস্কৃত করার মতো শোনায়। এখানেই শেষ নাকি আরও কিছু ছিল? আরও আছে। প্রস্তাবে বলা হয় ইউক্রেনের সেনাবাহিনী 6 লক্ষের বেশি হতে পারবে না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আর বিতর্কিত যে শর্তটা ছিল সেটা হলো কোনটা? যুদ্ধাপরাধের জন্য রাশিয়া সামরিক কর্মকর্তাদের সাধারণ ক্ষমা বা জেনারেল অ্যামনেস্টি দিয়ে দেওয়া হবে। এক মিনিট, কি বললেন? সাধারণ ক্ষমা। হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ, বুচার মতো ঘটনার পর যুদ্ধাপরাধের জন্য সাধারণ ক্ষমা, এটা কিভাবে একটা শান্তি প্রস্তাবের অংশ হতে পারে? ঠিক এই প্রশ্নটাই সবাই করছে। এটা নৈতিকভাবে তো বটেই, আন্তর্জাতিক আইনের দিক থেকেও একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করবে। আর এ কারণেই মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং এই প্রস্তাবকে 1938 সালের কুখ্যাত মিউনিক চুক্তির সাথে তুলনা করেছেন। মিউনিক চুক্তি, যেখানে চেকোস্লোভাকিয়াকে হিটলারের হাতে তুলে দেওয়া হয়েছিল, তুলনাটা তো গায়ে কাঁটা দেওয়ার মতো। একদম। কিন্তু আমি শুনেছি এই প্রস্তাবে নাকি আরও একটা বড় আইনি প্যাচ আছে, যেটা ইউক্রেনের পক্ষে মানা প্রায় অসম্ভব। হ্যাঁ, এবং ওটাই হয়তো এই প্রস্তাবের সবচেয়ে বড় দুর্বলতা। প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেনকে তার সংবিধানে লিখে দিতে হবে যে তারা কখনো নাটোতে যোগ দেবে না। এটা তো রাশিয়া অনেক দিন ধরেই চাইছে। কিন্তু ব্যাপারটা হলো ইউক্রেনের আইন অনুযায়ী দেশে যখন সামরিক আইন বা মার্শাল ল জারি থাকে, তখন সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা যায় না। এটা একটা সুরক্ষা কবচ, যাতে যুদ্ধের চাপে পড়ে কোনো সরকার দেশের মূল নীতি পরিবর্তন করে ফেলতে না পারে। তার ইউক্রেন চাইলেও এই মুহূর্তে এই শর্তটা পূরণ করতে পারবে না। আইনগতভাবেই এটা একটা চেকমেট। তাহলে এমন একটা অবাস্তব আর বিতর্কিত প্রস্তাব সামনে আনা হলো কেন? এটাই তো $মিলিয়ন প্রশ্ন। কেউ মনে করছেন এটা আলোচনা শুরু করার জন্য একটা কৌশল, আবার কেউ ভয় পাচ্ছেন যে পর্দার আড়ালে সত্যি এমন কোনো বোঝাপড়া হয়ে যাচ্ছে না তো, যেখানে ইউক্রেনের মতামতকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। আর এই ভয়টা থেকেই তো পশ্চিমা দেশগুলোর মধ্যে ফাটলটা তৈরি হচ্ছে, তাই না? বিশেষ করে ইউরোপের প্রতিক্রিয়াটা কেমন?
খুবই তীব্র এবং নেতিবাচক। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স সবাই প্রায় এক সুরে কথা বলছে। কি বলছে তারা? তাদের মূল বক্তব্য খুব সহজ। ইউক্রেনকে ছাড়া ইউক্রেন বিষয়ে কোনো আলোচনা হতে পারে না। তাদের অন্ধকারে রেখে এমন একটা খসড়া তৈরি হওয়ায় তারা প্রচণ্ড ক্ষুব্ধ। এই ক্ষোভটা কি শুধু তাদের বাদ দিয়ে আলোচনা করার জন্য, নাকি এর পিছনে আরও গভীর কোনো কৌশলগত ভয় কাজ করছে? ভয়টা অনেক গভীর। ইউরোপিয়ানরা মনে করছে এমন একটা ত্রুটিপূর্ণ চুক্তি আসলে কোনো স্থায়ী শান্তি আনবে না। এটা রাশিয়াকে শুধুমাত্র একটা সাময়িক বিরতি দেবে। বিরতি? কিসের জন্য? নিরাপত্তা বিশেষজ্ঞরা তো পরিষ্কারভাবে সতর্ক করে দিয়েছেন, এমন একটা যুদ্ধবিরতি হলে রাশিয়া প্রায় 12 থেকে 18 মাস সময় পাবে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য, নতুন করে সশস্ত্র হওয়ার জন্য এবং সম্ভবত ন্যাটোর বিরুদ্ধেই নতুন কোনো আগ্রাসনের প্রস্তুতি নেওয়ার জন্য। তার মানে শান্তির নামে আসলে পরবর্তী আরও বড় একটা যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা হবে। এর সপক্ষে কি কোনো প্রমাণ আছে? প্রমাণও কিন্তু সামনে আসছে। যেমন রাশিয়ার প্রধান ট্যাঙ্ক নির্মাতা কোম্পানি উরালভাগনজাভোডের একটা অভ্যন্তরীণ নথি ফাঁস হয়েছে। আচ্ছা। সেখানে দেখা যাচ্ছে তারা 2028 সালের মধ্যে তাদের সর্বাধুনিক T-90 ট্যাঙ্কের উৎপাদন 80% বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। 80%? হ্যাঁ, এটা তো আর শান্তি প্রতিষ্ঠার লক্ষণ নয়। তারা খোলাখুলিভাবেই পরবর্তী যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। ওয়াশিংটনের এই অস্থির কূটনৈতিক চালে যদি ইউরোপের বড় দেশগুলো এতটা চিন্তিত হয়, তাহলে পোল্যান্ড বা বাল্টিক দেশগুলোর মতো যারা রাশিয়ার একেবারে দোরগোড়ায় বসে আছে, তাদের অবস্থা তো আরও খারাপ হওয়ার কথা। একদম ঠিক জায়গায় ধরেছেন। ন্যাটোর পূর্বাঞ্চলীয় এই দেশগুলো ওয়াশিংটনের ওপর আর পুরোপুরি ভরসা করতে পারছে না। তাহলে তারা কি করছে? তারা এতটাই উদ্বিগ্ন যে নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে শুরু করেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল সম্প্রতি নর্ডিক আর বাল্টিক দেশগুলো, মানে ডেনমার্ক, এস্টোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়েনিয়া, নরওয়ে আর সুইডেন একজোট হয়েছে। এরা তো সবাই মিলে ন্যাটোর উত্তরের অংশটা তৈরি করে। হ্যাঁ, আর তারা সবাই মিলে ইউক্রেনের জন্য $500 মিলিয়ন একটা যৌথ সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। খুবই গুরুত্বপূর্ণ। এটা ন্যাটোর ভেতরেই এক ধরনের বিকেন্দ্রীভূত বা ডিসেন্ট্রালাইজড নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে। সদস্যরা যেন বলছে, কেন্দ্রীয় নেতৃত্ব যাই করুক, আমরা আমাদের প্রতিবেশীকে রক্ষা করার জন্য একসাথে কাজ করব। এটা জোটের ঐক্যের জন্য খুব একটা ভালো সংকেত নয়। এই সামরিক আর রাজনৈতিক বিভেদের পাশাপাশি তো একটা বিশাল অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রও তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমে জব্দ করা রাশিয়ার বিপুল পরিমাণ সম্পদ নিয়ে কি হবে, সেই প্রশ্নটা তো বারবার উঠছে। হ্যাঁ, আর এই বিষয়টাও পশ্চিমা জোটের ফাটলটাকে আরও চড়া করছে। পশ্চিমে রাশিয়ার প্রায় 183 বিলিয়ন ইউরো সমমূল্যের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করা আছে। 183 বিলিয়ন ইউরো? এর সিংহভাগই রাখা আছে বেলজিয়ামের ইউরোক্লিয়ার নামের একটা আর্থিক প্রতিষ্ঠানে। আচ্ছা, বেলজিয়ামে কেন? কারণ ইউরোক্লিয়ার বিশ্বের অন্যতম বড় সিকিউরিটিজ ডিপোজিটরি, আন্তর্জাতিক লেনদেনের একটা বড় হাব এটা। এখন মার্কিন প্রস্তাবে বলা হয়েছে এই পুরো টাকাটা বাজেয়াপ্ত করে ইউক্রেনের পুনর্গঠনের জন্য দিয়ে দেওয়া হোক। শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু বেলজিয়াম রাজি হচ্ছে না, তাই তো? কেন? বেলজিয়াম তীব্র বিরোধিতা করছে। তাদের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন এটা করলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হবে। কিন্তু তাদের আসল ভয়টা আরও গভীর। সেটা কি? প্রথমত, রাশিয়া এর বিরুদ্ধে বছরের পর বছর ধরে আইনি লড়াই চালাবে, আর সেই লড়াইটা বেলজিয়ামকে লড়তে হবে। দ্বিতীয়ত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি তারা এমনটা করে তাহলে বিশ্বের অন্যান্য দেশ, ধরুন চীন বা মধ্যপ্রাচ্যের দেশগুলো, তাদের নিজেদের সম্পদ ইউরোপে রাখতে ভয় পাবে। কারণ তারা ভাববে রাজনৈতিক কারণে যে কোনো দিন তাদের সম্পদও বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। একদম। অর্থাৎ এর ফলে একটা বিশ্বব্যাপী আর্থিক আতঙ্ক বা ফাইন্যান্সিয়াল প্যানিক তৈরি হতে পারে। আর বেলজিয়াম তার নিরপেক্ষ আর্থিক কেন্দ্র হিসেবে যে সুনামটা অর্জন করেছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ঝুঁকিটা অনেক বড়। তাই বেলজিয়াম বা ইউরোপীয় ইউনিয়ন এই ঝুঁকি নিতে নারাজ। তারা এখন একটা মধ্যপন্থা বের করার চেষ্টা করছে। তারা বলছে, আমরা মূলধনটা বাজেয়াপ্ত করব না, কিন্তু এই 183 বিলিয়ন ইউরো থেকে প্রতি বছর যে মুনাফা বা সুদ আসছে সেই টাকাটা ইউক্রেনকে দেব। কিন্তু আমেরিকা এতে রাজি নয়। না, আমেরিকা বলছে এটা যথেষ্ট নয়, পুরো সম্পদটাই বাজেয়াপ্ত করতে হবে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চরমে।
জব্দ করার সম্পদের বিষয়টা তো গেল, কিন্তু আমার মাথায় আরেকটা প্রশ্ন ঘুরছে। যদি কোনোভাবে এই শান্তি চুক্তিটা হয়েই যায় আর রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে ইউরোপের জ্বালানি বাজারে এর কী প্রভাব পড়বে? এটা ইউরোপের জন্য সবচেয়ে বড় কৌশলগত ঝুঁকির জায়গা। কিভাবে? গত কয়েক বছরে ইউরোপীয় দেশগুলো অনেক খরচ করে রাশিয়ার গ্যাসের ওপর থেকে নির্ভরতা কমিয়েছে। তারা নতুন এলএনজি টার্মিনাল বানিয়েছে, বিকল্প উৎস খুঁজেছে। এখন যদি রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলে সস্তা রুশ তেল আর গ্যাসের প্রবাহ আবার ইউরোপের দিকে ফিরতে পারে। আর কিছু দেশ তো সস্তা জ্বালানির লোভে পড়তেই পারে, তাই না? অবশ্যই। বিশেষ করে যে দেশগুলোর অর্থনীতি স্ট্রাগলিং, তাদের সরকারগুলোর ওপর প্রচণ্ড চাপ তৈরি হবে সস্তা রুশ জ্বালানি কেনার জন্য। আর এটা ঘটলে ইউরোপীয় ইউনিয়নের ঐক্য মুহূর্তের মধ্যে ভেঙে যাবে। আর মস্কো? আর সবচেয়ে বড় কথা, মস্কো তার সবচেয়ে পুরনো আর শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্রটা আবার হাতে পেয়ে যাবে, জ্বালানি অস্ত্র। তারা আবার ইউরোপের দেশগুলোকে ব্ল্যাকমেইল করার সুযোগ পাবে। ইউরোপের জ্বালানি বহুমুখীকরণের পুরো প্রচেষ্টাটাই জলে যাবে। আমরা রাজনীতি, সামরিক কৌশল আর অর্থনীতির মতো বড় বড় বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুর কেন্দ্রে তো রয়েছে সাধারণ মানুষ। একদিকে ইউরোপে একটা শরণার্থী ক্লান্তি বা রেফিউজি ফ্যাটিগ নিয়ে কথা হচ্ছে, কিন্তু ইউক্রেনের সাধারণ মানুষ, তাদের মানসিক অবস্থাটা ঠিক কি? এখানেই সবচেয়ে অবাক করা তথ্যটা পাওয়া গেছে। ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট মানে EBRD সম্প্রতি ইউক্রেনীয় শরণার্থীদের ওপর একটা বড় সমীক্ষা চালিয়েছে। আচ্ছা। সবাই ধারণা করছিল যুদ্ধের এত বছর পর হয়তো অনেকেই বিদেশে নতুন জীবন শুরু করতে চাইবে, কিন্তু ফলাফলটা ভিন্ন, তাই তো? একেবারেই ভিন্ন এবং চমকপ্রদ। সমীক্ষা বলছে ইউক্রেনীয় শরণার্থীদের মধ্যে 10%-এরও কম মানুষ বিদেশে স্থায়ীভাবে বসতি স্থাপন করতে চায়। মাত্র 10%? হ্যাঁ, বিপুল সংখ্যাগরিষ্ঠ, প্রায় 60%-রও বেশি নির্দিষ্টভাবে বলেছে যে পরিস্থিতি নিরাপদ হলেই তারা দেশে ফিরে যেতে চায়। এটা তো অবিশ্বাস্য। 3 বছর ধরে এমন একটা ভয়ঙ্কর যুদ্ধের পরেও দেশের প্রতি এই টান, এই মানসিক দৃঢ়তা কোথা থেকে আসছে? তথ্য বিশ্লেষণ করে যা দেখা যাচ্ছে তা হলো রাশিয়ার এই আগ্রাসনটা পরোক্ষভাবে ইউক্রেনীয়দের জন্য একটা উল্টো ফল নিয়ে এসেছে। কি রকম? প্রথমত, তাদের মধ্যে জাতীয় পরিচয় আর একাত্মতাবোধ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। দ্বিতীয়ত, কঠিন সময়ে তাদের সরকারের প্রতি আস্থা বেড়েছে। আর তৃতীয়ত, নিজেদের সামরিক বাহিনীর ওপর তাদের বিশ্বাস এখন আকাশচুম্বী। তার মানে পুতিন ভেবেছিলেন এই যুদ্ধ ইউক্রেনকে ভেঙে টুকরো টুকরো করে দেবে, কিন্তু বাস্তবে এটা তাদের আরও বেশি ঐক্যবদ্ধ করে দিয়েছে। ঠিক তাই। ক্রেমলিন যখন বিশ্বজুড়ে প্রচার চালাচ্ছে যে ইউক্রেন একটা ফেলিং স্টেট বা ভেঙে পড়ার দ্বার প্রান্তে, তখন মাঠ পর্যায়ের এই তথ্যগুলো সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র তুলে ধরছে। এই মনস্তাত্ত্বিক দৃঢ়তাই তাদের সবচেয়ে বড় শক্তি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, শান্তির পথটা একেবারেই সোজা সাপটা নয়। এটা শুধু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে একটা চুক্তি নয়, এর ভেতরে জড়িয়ে আছে পশ্চিমা বিশ্বের কৌশলগত বিভেদ, বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক স্বার্থ আর নৈতিক অবস্থানের এক জটিল লড়াই। একদম। একদিকে আছে দ্রুত যুদ্ধ শেষ করার জন্য আমেরিকার এক ধরনের চাপ, সম্ভবত অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে। অন্যদিকে আছে ইউরোপের ভয় একটা ভুল চুক্তি করে রাশিয়াকে পুরস্কৃত করার এবং ভবিষ্যতে আরও বড় সংঘাতের বীজ বপন করার ভয়। এর সাথে তো জব্দ করা সম্পদ আর ইউরোপের জ্বালানি ভবিষ্যতের মতো বিশাল প্রশ্নগুলো জড়িয়ে আছে। অবশ্যই। আমাদের আলোচনার শেষে শ্রোতাদের জন্য কোন ভাবনাটা রেখে যাওয়া যায়? এই জটিল পরিস্থিতি থেকে মূল টেকওয়ে কি হতে পারে? দেখুন, এর আগেও তো মিনস্ক চুক্তি হয়েছিল শান্তি আনার জন্য, কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল? কারণ রাশিয়া আলোচনাকে কখনো আন্তরিকভাবে দেখেনি। তারা এটাকে দেখেছিল অন্য উপায়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার একটা কৌশল হিসেবে, একটা সুযোগ হিসেবে, যার আড়ালে তারা নিজেদের শক্তি বাড়াতে পারে। বিশেষজ্ঞরা এখন সতর্ক করছেন যে রাশিয়া এবারও ঠিক একই খেলা খেলছে। তারা ইতিমধ্যেই পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ। তাহলে আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। এমন একটি শান্তি চুক্তি কি আদৌ টেকসই হতে পারে, যেখানে এক পক্ষ শান্তিকে কেবল পুনরায় সশস্ত্র হওয়ার জন্য একটি কৌশলগত বিরোধী হিসাবে দেখে? এই পরিস্থিতিতে একটি দীর্ঘস্থায়ী শান্তি বলতে আসলে কি বোঝায়?
এটা কি আদৌ সম্ভব? Bye.